এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই কথা বলা নাই। তাহলে এই সংবিধানের দোহাই যদি আপনারা দেন, সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকেই আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে। আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। সুতরাং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনিভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন, এবং যা চান তাই করতে পারবেন। এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। এই সংস্কারগুলোতে ক্ষতি হয় কার? এখানে আপনাকে আগে যেতে হবে। এই সংস্কার হলে এটা আভ্যন্তরীণ ব্যাপার, এই সংস্কারের সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নাই, এটা আমার রাষ্ট্রের ব্যাপার। কিন্তু এই সংস্কার হলে দেশের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হইলে বিরোধী দলের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে এখন আওয়ামী লীগ যারা আছে বাইরে তাদের কথা বলে লাভ নাই। ক্ষতি হবে কার? সংস্কার হলে একচ্ছত্র যে আধিপত্য ক্ষমতার, সংবিধানে যেভাবে ক্ষমতাটা যেভাবে আছে কুক্ষিগত করা, সেইখান থেকে ক্ষমতাটা কুক্ষিগত থাকবে না, পাওয়ারটা ভাগ হয়ে যাবে। প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলনেতা এবং দলপ্রধান 3টে একসাথে হতে পারবেন না। এই বিষয়গুলি সংস্কার আসে, এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় দল, দলের ব্যক্তিগণ। সে কারণে রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই। আমি আবারও বলছি, তাহলে তারা চাচ্ছেন না শুধুমাত্র তাদের নিজেদের জন্যে। রাষ্ট্র এবং জনগণ নিয়ে ভাবলে এই সংস্কারে কোনো আপত্তি থাকার কথা নয়। যে আজকে এই যে জেনারেশনটা আসছে এবং তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত, তাদেরকে আমাদের এখন তারা যদি লাইনচ্যুত হয় বা কিছু, তাহলে সেটা আমরা বুঝাবো যে হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড। আমি শুরুর থেকেই তাকে বাদ দিয়ে দিব, সে যা তা, সে এইটা সেইটা, তারা চাঁদাবাজ, তারা দেশের ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী। আজকে তাদেরকে আমরা বলতেছি যে তোমরা আন্দোলন করে নাই, তারা বেআইনি কর্মকাণ্ড করছে, মব করছে, মব করে সরকারে তারাইছে। ভালো কথা, সরকারকে তারাইছে, তার মব করে যারা করায় থাকে, তাহলে তো তারপরে যে সরকারটা আসলো সেটাও সেটার ফসল, এবং তার অধীনে যেটা নির্বাচন করে যেটা আসলো সেগুলো তো সবই ওই মবের পরে যখন ছাত্রদের বেআইনি কর্মকাণ্ড করার পর যখন শেখ হাসিনা চলে গেল, তারপর যারা আছে তার কি সবই তো বেআইনি। তো আজকে যদি নির্বাচন করে যা ক্ষমতা আসছে তারাও তো বেআইনি হয়ে যাবে ওই হিসাব করে। তো আপনি আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে, অ্যাডভার্স কোনো সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই প্রতিকূল একটা সরকার যদি আইসা পড়ে কখনো, আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর শেখ হাসিনা দেশে এসে সরকার গঠন করলো, করার পর কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বলেন, তারপরে সেই রাজাকারদের বিচার বলেন, যুদ্ধ অপরাধী, সেগুলো কিন্তু সে করেছে। তো আবার আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। সবাই সংবিধানের দোহাই দিয়ে চলতেছেন, সংবিধানের মধ্যে কেউ নাই। এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই কথা বলা নাই। এই সংবিধানের ভিতরে বলা আছে কি সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করবেন, কোনো কারণে না হলে আরো 90 দিনের মধ্যে। তারপরে বলা নাই আপনার যখন মন চায় তখন নির্বাচন করবেন। তাহলে এই সংবিধানের দোহাই যদি আপনারা দেন, তাহলে সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? এটা প্রশ্ন আসবে। গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকেই আসছিল। তারপরে একটা বিতর্ক হইল কি, যে নির্বাচনের আগে গণভোট, জামাতের দাবি ছিল, বিএনপি বলছিল নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। ফাইনালি নির্বাচন এবং গণভোট একই দিনে, এবং প্রেসিডেন্ট একটা আদেশ জারি করছে। সেই আদেশে বলা আছে 2টা শপথ নিতে হবে, একটা শপথ নেবে সংসদ সদস্য হিসাবে, আর একটা নেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তারেক রহমান সাহেব বারবার বলেছেন নির্বাচনের মধ্যে
ধানের শীষে যেভাবে তোমরা সিল দিবা, একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবা। এবং বিএনপি জিতছে, আমি মনে করি তারেক রহমান সাহেবের ওই এক বক্তব্যে গণভোটও জয়লাভ করছে। যেই গণভোট আপনি মেনে নিয়েছেন, সবাই আইনের কথা বলেন, কিন্তু আপনি যেটা দলমত টোটাল বাংলাদেশ সবাই মেনে নিলেন, সব দল মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন, সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আর যদি বলেন যে দুইবার, এখন একটা কথা আসছে দুইবার শপথ তো রাষ্ট্রপতি যে ডাইরেকশনটা দিছে তার ভিতরে আছে। কেউ কেউ বলেন সংবিধানে দুইটা শপথ নাই, ওই সংবিধানের তো গণভোট আসে নাই। এটা তো জনগণের ডিজায়ার, সবার সম্মিলিত প্রয়াস, সবাই চাইছেন। রাজনৈতিক দলগুলো 8 মাস স্ট্রাগল কইরাও যখন সমাধানে আসতে পারেন নাই, তখন এটা গণভোটে গেছে এবং গণভোটে যাওয়ার পর এখানে আসে। এখান থেকে আপনি সরে যাবার পথ নাই। এখন যদি আপনি সরে যান, আপনি 2/3 মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসছেন, তারা যদি ভাবেন আমি মানলাম না, মানলেন না, নো ম্যাটার। বাংলাদেশে তো নতুন কিছু না। বাংলাদেশে এরকম এমন হইতে যে নতুন না, এটা পুরনো, এরকম অতীতে হয়েছে। আপনি মানবেন না, মানবেন না। আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন যে এটা গণভোটে যাবে, জয়যুক্ত হলে মেনে নিবেন। প্রতিশ্রুতি যদি না মানেন, না মানবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই প্রতিশ্রুতি আপনি না মানেন, তার যে কনসিকুয়েন্স কি হবে সেটা সময় বলবে। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না। এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন। এবং যা চান তাই করতে পারবেন, এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। জামাত এবং এনসিপি তারা যে 11 দলীয় জোট করছে, এখানে একটা জিনিস লক্ষণীয় যে বিরোধী দল হিসাবে তারা, জামাত কিন্তু আপনার সিঙ্গেল মানে নিজেরা শুধু নির্বাচন করে মাত্র 3টা সিট পেয়েছিল। আর জোটে গিয়ে বিএনপির সাথে একবার 14টা, একবার 18টা পেয়েছে। 3টা সিট যে জামাত পাইতো, তারা 68টা সিট পেয়েছে। এটা অলমোস্ট প্রায় 23 গুণ। এটা কিন্তু বিশাল ডেভেলপমেন্ট। আর যে রেকর্ড আছে তাতে প্রায় 52-53টা সিটে 70 ভোট থেকে 5000 ভোট এই ব্যবধানে হারছে। এবং তাদের মোট ভোট কাস্টিং এর ভোট পেয়েছে 31%। এই 31% ভোটার জামাতকে যারা দিছে, তারা যে সবাই জামাত করে সেটা আমি যদি নাও বলি, বাট দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখে সে কারণে তারা হয়তো তৃতীয় একটা শক্তি দেখতে চেয়েছিল। ক্ষমতায় আসতে পারেনি সেটা ভিন্ন কথা, তা নাহলে এত ভোট তাদের পাওয়ার কথা নয়। এখন যারা ভোট দিছে আশাবাদী হয়ে, সেই ভোটারগুলো কিন্তু মানসিকভাবে তাদের সাপোর্ট দিবে। মানে আপনি এবারের বিরোধী দলটা কিন্তু কাস্টিং ভোটের একটা বিরাট অংশের ভোটারদেরকে নিয়ে বিরোধী দল। সুতরাং তারা হয়তো চিন্তা করতেছে এইটা যে আমরা পার্লামেন্টে শুরু করব আমাদের যাত্রা, আমাদের বিতর্ক। পার্লামেন্টে বিতর্ক শুরু করবে এবং গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও আশা করি পার্লামেন্টের থেকে বিতর্ক শুরু হোক কঠিনভাবে। এবং তারা একটা বলছে যে তারা শ্যাডো গভর্নমেন্ট করবে। এবং শ্যাডো গভর্নমেন্ট তো আপনি ভালোই জানেন, প্রতিটা মন্ত্রণালয়ের সাথে কাউন্টার একজন মন্ত্রী, একজন সরকার হিসাবে মন্ত্রী দিতে পারলে, আর এমনি শ্যাডো গভর্নমেন্ট। সুতরাং তারও প্রিভিলেজ থাকবে, প্রত্যেকটা দপ্তরের খবর সে নিতে পারবে। নিয়ে সেটা যদি বিতর্ক শুরু করে পার্লামেন্টে, ভালো। যদি এই বিতর্কের মধ্যে থেকে গণতান্ত্রিক চর্চা চলতে থাকে, ভালো। আর যদি 2/3 মেজরিটি পাওয়ার কারণে সবাইকে উপেক্ষা করে, আলটিমেটলি উপেক্ষা করতে থাকে, তাহলে তো আমরা অতীত সরকারের সাথে এতে কোনো পার্থক্য দেখব না যদি এটা করেন। কিন্তু আমরা চাই না সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হোক। এই কারণে বলছি, বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন, তিনি শেখ হাসিনা। এত কঠিনভাবে মানে সমস্ত সরকারি রাষ্ট্রীয় অর্গানকে ব্যবহার করে সরকারি পরিচালনা করা, ওনার চেয়ে শক্তিশালী কেউ এ পর্যন্ত হয় নাই। 2 নম্বর, তখন প্রশাসনকে সে এনশিওর করছে এইরকম যে আমি তোমাদের টপে আছি, আমি তোমাদের আশ্বস্ত করছি। এইভাবে পুলিশকে ব্যবহার করতে পারতেছেন। পুলিশ ডাইরেক্ট তার সাথে যোগাযোগ ছিল। কিন্তু আমার কাছে অন্য কোনো সরকার প্রশাসনকে শেখ হাসিনার মতো ব্যবহার করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সেদিকটা বিবেচনায় করতে গেলে রাষ্ট্রযন্ত্রের উপরে, শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে, শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম আর কেউ যদি থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়।
গণভোটের আলোকে আপনার সংস্কার করতে হবে, গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে তার ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে। তাহলে আপনি তো এই সংবিধানের মধ্যে ঢুকতেই পারবেন না। এই সংবিধানে বলা আছে, সংবিধানের 142 অনুচ্ছেদে বলা আছে 2/3 মেজরিটি পাইলে সে যে কোনো রকমের পরিবর্তন করতে পারে, সংস্কার করতে পারে। কিন্তু সংবিধানের আবার সাতের খতে বলা আছে 142-এ যা কিছু থাকুক না কেন, 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, প্রথম ভাগের দ্বিতীয় ভাগের কতগুলো জিনিস আছে, কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে যেমন আছে 4 ক, সেখানে কি যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর ছবি সমস্ত অফিস, আদালত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সর্বত্র এটা থাকতে হবে, আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি করেন তাহলে 7-1 আর 2 বলা হয়েছে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার সামিল হবেন, রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। সুতরাং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনিভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। আইনগতভাবে আপনি সংবিধান এমনভাবে করা, এটা যদি আপনি এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিয়ে সংস্কার কইরা না ঢোকেন, তাহলে আপনি সম্পূর্ণ বেআইনি থাকবেন।